দেখতে দেখতে 25 বছর হয়ে গেল অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ যেভাবে তারা নিজেরা কাজ করছেন, আমি জাহাঙ্গীরটা দেখছিলাম, সেখানে আমি দেখলাম ওনারা নিজেরা সিদ্ধিআশ্রমের এখানে একটা বিল্ডিংও বানাচ্ছে। ওনাদেরকে ধন্যবাদ দেব যে নিজেরাই সেটা করেছে। আমাদের কাছে প্রায়শও আছে অন্য দেশের এসোসিয়েশন, আমাদের কমিটি, আমাদের এই জিনিসের ওনারা নিজেরাই সেটা করেছে। ফিজিশিয়ানরা আছে, অন্যান্য যেসব আমাদের স্পেশালিটি আছে, থাকলেও ফিজিশিয়ানদের কিন্তু আমাদের ডিপেন্ড করতে হবে। যতক্ষণ ধরে ফিজিশিয়ানরা যখন গ্রিন সিগন্যাল না দেবে, যারা সার্জেনও আছে বা অন্যান্য যেসব ডিসিপ্লিন আছে তারা কিন্তু হাত দিতে চায়। আমরা জানি ওপিডিটি এবং আইপিডি সব কলেজে বা হসপিটালে ফিজিশিয়ানদের সবসময় ঠিক থাকে, কারণ হোল বডি তার দেখতে হয় এবং তার প্যারামিটার যদি ঠিকঠাক না থাকে কোনো অবস্থায় অন্যান্য ডাক্তার হাত দিতে চায়। কাজেই ওনাদের তো গুরুত্ব আমরা সবসময় জানি, সবসময় বেশি থাকে। এবং সত্যি আমার খুব ভালো লাগে যখন এই ধরনের অ্যাসোসিয়েশন আপনারা তৈরি করেছেন। আমিও বহু অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম এবং সেখানে বিশেষ করে এই ধরনের মেডিকেল অ্যাসোসিয়েশন গুলো, সেগুলো কিন্তু একটা যে হেলথ কেয়ার যে প্রফেশন, যারা প্রফেশনাল আছেন তাদের মধ্যে একটা ভাইটাল লিঙ্ক আছে এবং ব্রডার যারা মেডিকেল কমিউনিটি তাদের মধ্যে একটা লিঙ্ক হিসেবে আছে। এবং এই অ্যাসোসিয়েশন করার সুবাদে আমরা দেখেছি যে নিজেকে আমরা বিলঙ্গি মনে হয়, আমাদের একটা কমিউনিটির মধ্যে আমরা আছি এবং এই কমিউনিটির মধ্যে যারা যারা মেম্বার্স আছেন তাদের কথা তো আমাদের চিন্তা করতেই হবে এবং তাদের কথা চিন্তা আমি বিশেষ করে মেডিকেল অ্যাসোসিয়েশন সমাজের জন্য চিন্তা করতে হবে। এটা ভাইটাল রোল অ্যাসোসিয়েশন কাজ করে এবং আলটিমেটলি যে পাবলিক হেলথ ইস্যু, এটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের কনফারেন্স, এই ধরনের অ্যাসোসিয়েশন যখন থাকে সরকারের পক্ষেও কিন্তু অনেক সুবিধা হয়, কোনো সাজেশন থাকে। আমি তো প্রায়ই সমস্ত ফ্যাকাল্টিদের আমি ডাকি বা অ্যাসোসিয়েশন তারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সবাই অ্যাসোসিয়েশনের সাথে থাকে। আগে তো এরকম একটা অবস্থা ছিল যে আমাদের যে কথাটা মনে হচ্ছে আমাদের তৎকালীন সময় সরকার বুঝতে পারছে, কারণ বোঝানোর জন্য যে জায়গাটা থাকা তাদের মধ্যে সেই জ্ঞান আর ছিল কিনা আমার জানা। কিন্তু এখন কিন্তু একটা সুবিধা হয়ে গেছে, আমরা বললে কিছুটা না কিছু বোঝায় আমরা চেষ্টা করি, এতে করে অনেকটা তারা কিন্তু রিল্যাক্স ছিল। যে কোনো আমাদের মেডিকেল ফ্যাকাল্টি এখন, সেটা মেডিকেলে হোক, ডেন্টালি হোক, আয়ুর্বেদিক যাই হোক, তারা কিন্তু অনেকটা ইজি ফিল করে, বোঝার একটা জায়গা এখন চলে এসছে। এর জন্য অনেক কাজ আমরা করতে পারছি না। আমরা দেখুন, আমরা এই যে এই ধরনের কনফারেন্স হয়, এই কনফারেন্সের মাধ্যমে নিজেদের আলোচনা হচ্ছে। গতানুগতিক বিদায়ী কনফারেন্সে আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আজকে দুদিনের কনফারেন্স, সেখানে সেমিনার হবে, সবকিছু হবে, সেগুলো তো বলবই, কিন্তু পাশাপাশি সমাজের জন্য কিছু করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা। এবং আলটিমেটলি নিজেদের একটু পথে যেটা আগে আমার মতো সেটা ছিল, এখন কথায় কথায় মনে হয় যে না কিছু যদি করা যায়, একটু ব্রডার পার্সপেক্টিভে যদি আপনারা চিন্তা করেন তাহলে আরো বেটার হয় আমাদের সরকার। আমি একটা উদাহরণ দিই। আমি যখন গুজরাট আমেরিকা, সেখানে ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওয়ার্ল্ড একটা কনফারেন্স ছিল, আমাদের কি স্পিকার হিসেবে রাখা হয়েছে এবং ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি যেটা ছিল, আমি তো সেখানে কিবোর্ড স্পিকার হিসেবে আমি বলে চলে আসতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে ওখানকার যে চিফ মিনিস্টার আছেন, আমার চিফ মিনিস্টার ওনার সাথে দেখা করি। তো ওখান থেকে আমি সোজা ওনার সাথে দেখা করি। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে মনে হচ্ছে এত জায়গা এত সুন্দর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদী 13 বছরে ওনার হাসপাতালে এত সুন্দরভাবে সাজিয়েছে
তো একটা কম্পিটিটিভনেস একটা এই ধরনের চিন্তা ভাবনা আসে যে আমাদের যদি এগুলোতে একটা জায়গা থাকতো আমরাও যদি করতে পারতাম। তো যখন ওনার সাথে আমি দেখা করছি ওনাকে আমি বললাম যে আপনারা তো মেইন জায়গায় আছেন, আমাদের তো ছোট রাজ্য যেখানে 40-42 লাখ পপুলেশন, আর এত সারা ভারতবর্ষের মধ্যে একটা সমস্ত স্মল রাজ্য, सबका साथ सबका विकास विश्वास অর্থাৎ প্রয়াস আপনারা আমরা সবাই বলি। তাহলে এই ধরনের মেইন লাইন যেখানে গুজরাট, ইউপি, এমপি এই ধরনের তারা যদি ত্রিপুরাতে যদি তারা ইনভেস্ট করে তাদের না নিত, তাহলে একটু আমরাও পেয়েছি এখানে এমপ্লয়মেন্ট বা এমপ্লয়াবিলিটি হবে, তো সব দিকে উৎকর্ষতার একটা বিশেষ জায়গা। তাহলে এই যে বিষয়টা আমি বলছি, ডাক্তারবাবুরাও যখন আমরা সবাই চিন্তা করি যে উনি যখন আমি প্রস্তাব শেষ করছি, উনি বলছেন যে ডাক্তারকে উপরে আচ্ছা চলছে আপনারা সব উপরে কাজ কিছু আমি নিশ্চয়ই এই বিষয়টা আমি আনবো। এই যে আমরা যে আপনাদের রাজ্যেরই নাম হবে, আপনার নামেই সেখানে ইনভেস্ট করবো। আপনারা ধরুন যে আপনার ত্রিপুরা একটা ছোট একটা ডিস্ট্রিক্ট আপনার, তো এই ধরনের যদি আপনারা কিছুই না, আমাদের মাত্র 32,000 কোটি টাকার আমাদের বাজেট, 25-26 করেছে, এর আগে 24-25-এ 27,000 কোটি, 4,000 কোটি টাকা আমরা দান করেছি। 1925 সালে 1,128টি আয়ুষ্মান ভারত অ্যান্ড ওয়েলনেস টাকা চালু করেছে। আমার বারবার একটাই চেয়েছিল যেখানে ত্রিপুরাতে একটা আই হসপিটাল, তাই যখনই আমি সব জায়গায় কথাটা বলি, এখন দেখি আবার একটা একটা প্রবলেম আছে সার্জারিতে, সেখানে আমি যাবো, একই কথা আমি বলবো যে এখানে চোখের জন্য বাধা থাকে। এখানে ঠিক করলাম যে আধুনিক যেসব চিকিৎসার চক্ষু চিকিৎসায় থাকে সেইগুলো 100 বেডে আইএলএস সে যখন যায় আইএলএস এর বাদিকে যেতে বাদিকে যে জমিটা সেটাকে আমরা চিহ্নিত করছি, সেখানে একটা কার্শিয়ারি আই হসপিটাল আমরা করতে যাচ্ছি এবং তার জন্য অলরেডি সিপিআর এর জন্য 5 কোটি টাকা আমরা অলরেডি দিয়েছি। তো এইভাবে একের পর বিশেষ করে টিএমসি তো আমার কাছে একটা বিশেষ আমার জন্য একটা আমার হৃদয়ের স্থান আছে। যখনই কোনো সমস্যা হয় খবর রাখবো এবং এই টিএমসি এবং যে টিএমসির মধ্যে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন। এইবারে এই টিএমসির ব্যাপার নিয়ে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছে, রায়চৌধুরী বিষয়ে আমাকে কিছু লিখেছেন যে টিএমসি এবং শান্তিনিকেতনে এইভাবে বা অনেকে বিরোধীরা কথা বলে, টিএমসির কথা বলেন না, শান্তিনিকেতনের কথা একটু বলার চেষ্টা করেন। তো কথা হচ্ছে যে আমি যখন এনকোয়ারি করলাম, আমার কাছে যে রিপোর্ট সেটা দিয়েছে যে যখন প্রফেস প্রেফারেন্স এজেন্সির জন্য মানুষ যায়, এজেন্সি করে এরপর অনেক করে কিন্তু টিএমসিতে আসে। তো টিএমসি কাউন্সিলিং এ যখন আসে এবং তারপরে আসে শান্তিনিকেতন, তো অলরেডি মানে কয়েক মাস কিন্তু কোর্স কিন্তু এখানে সিলেবাস স্টার্ট হয়েছে। তো তাদের পক্ষে কিন্তু কাভার করা অনুষ্কার আমার কাছে যাই আমি বললাম সেটা যদি আমি প্রথমে প্রশ্ন করলাম যদি এইটুকুই হয় তাহলে এজেন্সি কি করে ভালো লাগাবে, তাহলে টিএমসি কেন হবে না বা শান্তিনিকেতন হবে। তখন আমাকে বলবো এই যে বিষয়টা আমি বললাম যেহেতু অনেক লেগে এসেছে কাউন্সিলিং করতে থাকে, তো সেখানে তাদের কাভার করাটা আর এখন তো 1 বছর আগে ছিল 1.5 বছর যে কারিকুলাম, এখন সেটা হচ্ছে 1 বছর। 1 বছরের মধ্যে কাভার করা তো বাস্তব 30,000 লক্ষ করে না দিয়েছে, সেটাকে কিন্তু বসে কিছু স্পাইসি এইভাবে সেটা বলা হয়। কিন্তু আমি সাথে সাথে কিন্তু আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি, সেক্রেটারি মহোদয় এনকোয়ারি করেছি, ডিএনএ এখানে ডিএনএ সাহেব আছে, ওনাকে আমি বলেছি আগামী দিনে আমি বলবো আরো মঞ্চ রাখা, কারণ কোনো অবস্থায় কোয়ালিটি এই যে আস্তে আস্তে করে প্রায় 900 কোটি টাকা ওখানে ইনভেস্ট করবে এবং তাতে করে মেডিকেল কলেজ তৈরি করবে। তো এই যে একটা ব্যবস্থা আমরা কিন্তু একে করে আমরা ত্রিপুরাতে করে যাচ্ছি এবং আমি নিশ্চিত আগামী দিনে আমরা আরো অনেক কাজ করব।
আমরা এই গভর্নমেন্ট কতটুকু সেন্সিটিভ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এজেন্সির মধ্যে আমরা যারা পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের অনেক সময় খাওয়া অনেক সময় সম্ভব হয় না। সেই কলেজের মধ্যে আমরা 10 টাকা বিনিময়ে আমরা আরপিএস এজেন্সি এবং রোটারি ক্লাবে একটা যৌথ উদ্যোগে আমরা 10 টাকার বিনিময়ে সেখানে নিজেও সেখানে যে উদ্বোধন করেছি সেটা এখন ভালোই করতে আমি খবর শুনলাম। আমাদের যে ডেন্টাল কলেজ যেটা আছে তার পাশাপাশি আরেকটা বিল্ডিং এর জন্য ওনার মিনিস্ট্রিকে আমি বলেছি 202 কোটি টাকা দিয়েছে, তারও কাজ হচ্ছে। হোস্টেলও যাতে সুন্দরভাবে মেয়েদের হোস্টেল ছেলেদের হোস্টেল এবং এই হোস্টেল তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে আমি নিজেও এই লোকটাকে দেখি যে প্রপারলি তৈরি হয়। তো আমরা দেখেছি বিল্ডিং তো তৈরি হয় কিন্তু তার যে বাস্তবিক পক্ষে কি কি দরকার অনেকের সেই জ্ঞানও থাকে না এবং তাতে করে ওই তৈরি করার পর ভাঙা হবে, সেখানে তার বসার জায়গা হবে, সেখানে তার এখানে টয়লেট হবে ইত্যাদি হবে, সেগুলো দেখেছি। দেখে দেখে আমার যতটুকু মানে বেস্ট আমার এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমি নির্দেশ দিয়েছি। আমরা জানি যে ত্রিপুরাতে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা আমাদের এজেন্সি আছে, এজেন্সি ভালোভাবে কাজ করছে। আমরা চাই যে আমরা সবার সাহায্য আমরা প্রার্থনা করেছি, সবাই মিলে যদি আমরা এই বিষয়ে যদি অ্যাড্রেস করি তাহলে ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা করতে পারি। এবং শুধু তাই নয়, যারা মানে রিএডিকশন সেন্টারটাতে করা যায় তার জন্য ডোনার মিনিস্ট্রি থেকে আমরা বিচার করছি, সেটারও কমিউনিকেশন হয়েছে, মাঝে চলছে। 120 কোটি টাকা আমরা পেয়েছি। এখানে আমাদের যারা অনেক সময় ডাক্তারদের যে সমস্যা হয় যে তাদের আগে তো দেখতাম যে চাকরি নেই করে রাস্তাঘাটে নিয়োগ নামতে হতো, ডাক্তারদেরও নামতে। সেই জায়গায় আমরা টিপিএসসি এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট যারা মেডিকেল অফিসার আমরা রিক্রুটমেন্ট হয়েছে তাদেরকে চাকরি জেনারেল মেডিকেল অফিসার সেখানেও প্রায় 270 জন টিপিএসসির মাধ্যমে নিযুক্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের সরকারের এই জিনিসগুলো আপনাদের সবাই বুঝতে হবে। অনেক থেকে আগরতলা মেডিকেল কলেজে বা অন্যান্য সব জায়গায় আসে, এখানে যাতে তারা কম পয়সায় থাকতেও পারে না এবং খাওয়া দাওয়ার সুবিধা হয়। তার জন্য নাইট শেল্টার আমাদের বাজেটে আমরা ভারত মালাকে এন্ট্রি করে আমরা এবারে বাজেটে আমরা আমাদের ত্রিপুরাতে এখন বিএসসি নার্সিং কলেজ আছে 50টি, ফার্মেসি কলেজ আছে, গভর্নমেন্টের তো আছে, প্রাইভেট যারা আছে ইনভেস্টার তারাও আসছে এবং এখানে এখন যে অবস্থা ত্রিপুরা যেভাবে চলছে মেডিকেলের বাইরে আউট অফ দ্য বক্স আমি একটু বলতে চাই যে ত্রিপুরার যে পার ক্যাপিটা ইনকাম ছোট রাজ্য নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড বেস্ট বা সেকেন্ড হাইস্ট আমাদের পার ক্যাপিটা ইনকাম। শুধু তাই নয়, আমাদের এখানে জিএসটির কথা সেখানেও কিন্তু মানে আসামের পর আমরা সেকেন্ড হাইস্ট আমরা জিএসটি। আমাদের নীতি আয়োগ আমাদেরকে অলরেডি ডিক্লেয়ার করেছে যে বেস্ট ফ্রন্ট রানার স্টেট হিসাবে কিন্তু ডিক্লেয়ার করে। আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে এত প্রাইজ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা এখন যেভাবে সমস্ত ন্যাশনাল লেভেলে যেভাবে ওনারা ত্রিপুরার নাম হচ্ছে, আমি বলবো আমরা কিন্তু প্রপারলি যেভাবে কাজ করা হচ্ছে সেইভাবে কাজ করছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন যে অলরেডি যে কার্ড দেওয়া 100% সেচুরেশন এবং তাতে করে এখন পর্যন্ত আমরা প্রায় 250 কোটি টাকা খরচ করতে পারছি। এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে অনেকে কিন্তু কাভারেজ পায় না, দেখি না। আমরা ঠিক করলাম, আমরা ডিসিশন নিলাম, বারবার কথা বললাম সারা আমাদের তাদের বাইরে যারা তাদেরকেও একটা এই ধরনের যোজনা নিতে হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা যারা সেটাও শুরু করলাম এখানে 2023 আমরা শুরু করেছি এবং সেখানেও প্রায় 26 কোটি টাকার উপরে আমরা খরচ করি। সেখানে আমি গিয়েছিলাম এজেন্সি, তো সেখানেও কিছু ইনোভেশন হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে সবকিছু থাকা সত্ত্বেও
আমাদের কেন ত্রিপুরার লোক বাইরে যায়? তো তার জন্য আমাদের এইমস এর যে ডাইরেক্টর আছে কয়েকটা ন্যাশনাল লেভেলে বহু জায়গায় মধ্যে আমি স্টেজ শেয়ার করেছিলাম এবং উনি একজন বিখ্যাত পেডিয়াট্রিক্স আছে, কিন্তু ওনার দক্ষতা এত যে কিভাবে হসপিটাল চালাতে, হসপিটাল ম্যানেজমেন্টের উপর ওনার এক্সপার্ট হচ্ছে। ওনাকে বললাম ত্রিপুরাতে সবকিছু আছে, আপনি আসলে তো সেইভাবে উনি কিভাবে টিম নিয়ে আমাদের এখানে এসেছিলেন, এখানে এনসিসি এখানে এসেছেন এবং পরবর্তী সময় ওনার সাথে আমাদের মৌ হয়, যখন দিল্লি যাই সেই মৌ অনুসারে যে টেলিমেডিসিন থেকে শুরু করে বিভিন্ন যেসব ওনাদের সাথে আমাদের মৌ হয়েছে। তো 3 নভেম্বর 2025 আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং দুটি স্পেশাল ওয়ার্ড স্থাপন হয়েছে এবং টেলিমেডিসিন লিঙ্কে উইথ এইডস সেটা ইন্ডিভিজুয়ালের সাথে ছিল। শুধু তাই না, আমাদের এখানে একটা সমস্যা হয়, যখন কোনো পেশেন্ট আমরা দেখতে গেলাম তখন যাওয়ার পরে দেখা যায় যে বা পেশেন্ট ওপিডি হোক আইসি, বিশেষ করে আইসিডির মধ্যে যে কল দেওয়া হয়েছে তো কেউ বলছে আমি দিয়েছি, তো সাধারণত কি হয় যে পেপারে সেটা। তো আমরা কি করলাম, রেফারেন্স সিস্টেম মানে কোন সময় রেফার করা হয়েছে এবং রিসিভ করেছে সব কিছু দেখুন অটোমেটিক্যালি ধরা যায়। আমি আসলে ওইখানে ওই সিস্টেমটা যদি হয় তাহলে কেউ আন্দোলন করে মানে বলতে হবে না রিসিভ। তো এই জিনিসটা যদি করা যায় সেটা আমার মনে হয় খুবই ভালো হবে এবং আমরা আশা করি এইভাবে আমরা শুধু এই আগরতলা সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলো, সাব ডিভিশনাল হসপিটালগুলো কিভাবে স্ট্রেন্থেনিং করা যায় সেইভাবে কিন্তু আমরা কথা বলি। এখানে আজকে যদি যেসব পাড়া লিডারের মধ্যে আছে ত্রিপুরাতে, সেই পাড়া লিডারের হিসাবে আমরা কিন্তু অনেক ন্যাশনাল লেভেলে অনেক জায়গা থেকে কিন্তু আমরা অনেক বেটার পজিশন আছি। তো আমি আজকে এই যে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া স্টেট করছেন যে এই দুদিনের কনফারেন্স, সেটা তার সাফল্য কামনা করে আমি কথা বলে শেষ করছি। নমস্কার। আমি এই কথাই বলছি, ঠিক আছে কনফারেন্স আমরা করি, কিন্তু কনফারেন্সের সাথে সাথে কিছু আমাদের ডিসিশনও নেওয়া উচিত যে আমরা এই আমরা করেন যখনই প্রবলেম হয় ডাক্তারবাবুদের সাথে সম্ভবই হয় না, যে কোনো জায়গায় সমস্যা হয় সবসময় ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনাদের সবসময় আপনাদের কথা মনে করে আপনাদের ছাড়া হবে না, এবং আপনারা সেই জায়গায় আপনারা জান। আমরা ত্রিপুরাতে এখন দেখুন, আমরা যদি মনে করতাম যে ঠিক আছে সেই লড়াই করছি, সেই লড়াই করলে ভালো, কিন্তু আজকে এখানে অলরেডি 3টা মেডিকেল কলেজ আছে, জন্য কত কিছু করতে হয় আমাকে বারবার যারা চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেব আছেন এবং সিইও আছে, প্রিন্সিপাল আছে, বারবার যখন আমাকে বলছিলেন যে কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত, আমি কিন্তু আমার তরফ থেকে বাড়িয়ে এই আমি কিন্তু আমি কলেজে এবং এতে করে আমরা যৌথভাবে একটা দেখলাম যে আমি যদি মানে 80% কাজ করে থাকি, ওনারা যদি 90% কাজ করি, আমি একটু ডিরেকশন দিলাম আপনারা ওই জায়গায় যান, এই জায়গায় যান, এতে করে অনেক কাজ কিন্তু ইজি হয়ে যায়। বেশি ক্যান্টিনের কথা না, একটা মেডিকেল কলেজে বেশি বেড়ে যাওয়া করে এবং আগে তো মাত্র 7-8টা ছিল, 12টা 13টা সেই জায়গায় আজকে বেড়েছে। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজে যে এটা এত অল্প সময়ের মধ্যে হবে, আমরা সবাই জানি তার কথা কি করে আমরা করেছি, অনেক বাধা বিপত্তি এসছে, কিন্তু সেই বাধা বিপত্তি মধ্যে আমরা আজকে ডেন্টাল কলেজ 50 সিটের করলাম এবং সেটা 63 সিট হয়েছে। এখানে আরেকটা প্রাইভেট মেডিকেল কলেজ আমরা সবাই জানি, সেটাও এখানে শুরু হয়েছে। গত 2-3 দিন আগে সিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার তাদেরকেও আমরা জমি দিয়েছি এবং সুপার স্পেশালিটি নিয়ে তারা কাজ করবে, তাদেরকে আমরা পরিষেবা
যে ওনারা কতটুকু কাজ করে। ত্রিপুরার মতো জায়গায় কিডনি ট্রান্সপ্লান্ট হলে আমি তো ভাবিনি সেখানে 5-5টা কিডনি ট্রান্সপ্লান্ট ওনাদের মানে হাত ধরে সম্ভব হয়েছে। বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখতে আমরা ওনাদের বিশ্বাস আপনারা একটা বিশাল জায়গা আমরা দিয়েছি সে খয়েরপুর এলাকা। তো সেখানে আপনারা জানেন যে দুদিন আগে সেখানে করেছি। তো আমাদের গভর্নমেন্ট